আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্বপ্নস্মৃতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মৃত্যুঞ্জয় মাইতি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথামেটিক্স পার্ট 3 ক্লাস 7। এর আগে আমরা পার্ট 1 পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করো পার্ট 3 নিয়ে। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নেবে আর নির্দিষ্ট বিষয়ের খাতায় লিখে নেবে। আর 5 to 10 সমস্ত বিষয়ের ভিডিওই আমাদের ছাড়া আছে, যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নেবে আর খাতায় লিখে নেবে। তো দেখো প্রথম অঙ্কটা কি দিয়েছিল পার্ট 3 এর। আগে অধ্যায়টা দেখে নাও। 11 অধ্যায় থেকে ভগ্নাংশের বর্গমূল যে অধ্যায়টা আছে 11 অধ্যায়, সেখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের। একের প্রশ্ন দিয়েছে দেখো 0.081 কি একটি পূর্ণবর্গ সংখ্যা, যুক্তিসহ লেখো। এটাকে লিখতে গেলে এরকম লিখতে হবে। দেখো প্রশ্নটা লিখে নিয়েছি, লিখে নেওয়ার পর উত্তর লিখেছি। দেখো 0.081 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এখানে 0.081 সংখ্যাটিতে দশমিকের পর 3টি অঙ্ক আছে, অর্থাৎ বিজোড় সংখ্যা আছে। আর আমরা জানি কোনো দশমিকের সংখ্যার দশমিকের পর বিজোড় সংখ্যা থাকলে সেটি পূর্ণবর্গ হতে পারে না। এটা হলো যুক্তি। পরের প্রশ্ন কি দিয়েছিল দেখো 4.41 এর বর্গমূল কত। বর্গমূল আশা করি তোমরা সবাই শিখেছো। দেখো 4.4 এর বর্গমূল আমি উত্তরটা লিখে দিয়েছি। অনেকগুলো প্রশ্ন দিয়েছে বলে এখানে অনেকটা সময় লাগে বলে আমি উত্তরটা সরাসরি করে দিয়েছি। 4.4 এর বর্গমূল কত, উত্তর হবে দেখো 2.1। এর যদি বর্গমূল করা হয় হবে উত্তরটা হবে 2.1। পরের প্রশ্ন দিয়েছিল দেখো কিছু সংখ্যা দিয়ে দিয়েছিল মান নির্ণয় করার জন্য √1.21 প্লাস 0.64 মাইনাস √2.89। তো এই সংখ্যাগুলোর মান নির্ণয় করতে দেওয়া হয়েছিল। দেখো মানটা নির্ণয় করেছি, প্রথমে লিখে নিয়েছি অঙ্কটা। এটা প্রশ্ন, এটা আমি পুনরায় উত্তর করার জন্য আমি লিখে নিয়েছি। দেখো এর √0.21 এর রুট করলে কত হবে 1.1, অর্থাৎ 1.1। তারপর দেখো প্লাস √0.64 মানে 0.64 রুট করলে কি হবে, বর্গমূল করলে কি হবে 0.8। আর মাইনাস দেওয়া আছে, মাইনাস বসিয়েছি। √2.89 এর রুট করলে কত হবে 1.7। তারপর এই 1.1 প্লাস 0.8 এই দুটো যোগ করলে হবে 1.9 মাইনাস 1.7 অর্থাৎ 1.7 যেরকম ছিল সেরকম লিখে দিয়েছি। আর এটা মাইনাস করলে 1.9 থেকে 1.7 মাইনাস করলে কত হবে 0.2 মানে 0.2। পরের অঙ্কটা দেখো, এখানে ছিল যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 0.004 বর্গমিটার, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 স্থান পর্যন্ত নির্ণয় করো। এটা নির্ণয় করার জন্য কি করতে হবে, প্রথমে তোমাকে লিখে নিতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছিল 0.004, এটা লিখে নিয়েছি। তারপর লিখতে হবে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। এবার প্রশ্নানুসারে কি বলেছে x² সমান, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য সমান তো ক্ষেত্রফল বের হয়। তো ক্ষেত্রফল এখানে বলে দিয়েছিল 0.004 বাহু ইন্টু বর্গক্ষেত্রের বাহু ইন্টু বাহু সমান, অর্থাৎ বাহু স্কোয়ার সমান কি হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়। তার মানে প্রশ্ন অনুসারে x² যদি বাহুর ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য যদি x মিটার হয়, মানে বাহু ইন্টু বাহু মানে x² সমান এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ওই জন্য লেখা হয়েছে 0.004 এটা, বা x সমান রুট, অর্থাৎ x² রুটে গেলে রুট হয়ে যাবে, x এর মান বার করতে গেলে এদিকে রুট হয়ে যাবে 0.004 এর রুট হয়ে গেল। এবার 0.004 এর রুট করলে আমাদের লিখতে হবে কি, বা x সমান এর রুট করলে হবে 0.063 অর্থাৎ 0.063। আমরা এটা মিলবে না, বর্গমূল করলে মিলবে না।
অনেক দূর পর্যন্ত যাবে, কিন্তু আমাদের অঙ্কে বলে দিয়েছিল কি 3 ঘর পর্যন্ত, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত বা দশমিকের পর 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলেছে। দশমিকের পর 3 ঘর তারপর নিতে বলেছে বলে আমরা এটা লিখেছি। আর ওই জন্য লিখে দিয়েছি অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য প্রায় 0.63। তারপর দেখো পরের প্রশ্ন কি ছিল, দেখো রবি এবং অনিল দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে যাদের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1.8 সেমি এবং 3 সেমি। তাদের বন্ধু অসীম একটি এমন বর্গক্ষেত্র অঙ্কন করলো যে ওই বর্গক্ষেত্র এবং রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয় অনিলের আঁকা বর্গক্ষেত্রটি। অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? এটা করতে গেলে কিভাবে করতে হবে? এটা করতে গেলে তোমাকে প্রথমে লিখে নিতে হবে অসীমের আঁকা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে কি 5-এর দাগের আমরা উত্তরটা এভাবে লিখতে পারি যে ধরি অসীমের আঁকা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য করতে হবে, বাহুর দৈর্ঘ্য সমান x সেমি। হলো? তারপর কি অতএব কি লিখতে পারি? তাহলে এটা ক্ষেত্রফল কত হবে? x যদি হয়, একটু আগেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে, তাহলে x স্কয়ার হবে। অতএব ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে? x স্কয়ার বর্গ সেমি হয়েছে। এবং কি রবির আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? এখানে বলে দিয়েছিল রবির আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 1.8 সেমি বলে দিয়েছিল। তাহলে অতএব ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল যেখানে এরকম x এর জায়গায় x স্কয়ার হতে পারে, ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু স্কয়ার, অর্থাৎ বাহু স্কয়ার হয়, তো এখানে ক্ষেত্রফল করলে কি করতে হবে? 1.8 তার স্কয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে বর্গক্ষেত্রে, তাহলে তার ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে? বাহু স্কয়ার করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রফল কত দাঁড়াবে এখানে? সমান, এটা তোমরা যদি গুণ করো তাহলে গুণ করলে দাঁড়াবে, মানে স্কোয়ার করলে দাঁড়াবে 3.24 বর্গ সেমি এটা হবে। এরপর কি লিখব? যে অনিলের বলে দিয়েছিল অনিলের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলেছিল? ওখানে অনিলের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 সেমি সমান 3 সেন্টিমিটার বলেছিল। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান কত হবে? বাহু স্কয়ার মানে 3 তার স্কয়ার সমান 9 বর্গ সেমি হলো। এবার প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে
লিখতেই পারি যে এক্স স্কোয়ার প্লাস 3.24 যেটা বের হলো বর্গ সেমি, এত বর্গ সেমি সমান 9, বা এক্স স্কোয়ার সমান 9 মাইনাস এদিকে এই 3.4টা 2.4 যদি এদিকে চলে যায়, এদিকে কি হয়ে যাবে, এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে 3.24 বা এক্স স্কোয়ার সমান, এটা যদি মাইনাস করা হয় 9 থেকে 3.24 যদি মাইনাস করা হয় তাহলে কত হবে 5.76, বা কি লিখতে পারি, বা এখানে এক্স স্কোয়ার ছিল 5.76, তাহলে এক্স মানে কি হবে, তাহলে রুট 5.76 হবে, বা এক্স সমান এ রুট করলে কত হবে 2.4। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি, অতএব অসীমের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2.4 সেমি। এটা হলো উত্তর। পরের কোশ্চেনটা কি দিয়েছিল দেখো, পরের প্রশ্ন 4টে প্রশ্ন পরপর করে দেওয়া হয়েছে, তারপর যে 5টা প্রশ্ন ছিল 5টা প্রশ্ন পরপর লিখে নেওয়া হয়েছে। দেখো প্রথম প্রশ্ন দিয়েছিল ওটা অধ্যায় 15 থেকে দিয়েছিল, অধ্যায় 15 সময় ও দূরত্ব, যে অধ্যায় 15তে করা আছে সেখান থেকে দিয়েছিল। এবার আমরা উত্তরগুলো লিখে তোমাদের দেখিয়ে দেবো যে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর ড্যাশ, সেটাই ওই বস্তুর হবে, এটা হবে গতিবেগ। পরের প্রশ্ন ছিল বিয়ের দাগে, দেখো গতিবেগ স্থির থাকলে সময় ও দূরত্ব ড্যাশ সমানুপাতি, ওটা হবে সরল সমানুপাতি। তারপরটা ছিল দেখো গতিবেগ সমান ড্যাশ কি হবে, দেখো লিখতে হবে অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময় হয়েছে। পরেরটা সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব ড্যাশ সমানুপাতি, এটা হবে সরল সমানুপাতি। তারপরটা কি ছিল, দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগ ড্যাশ সমানুপাতি, এটা হবে ব্যস্ত সমানুপাতি। পরের প্রশ্ন কি দিয়েছিল দেখো, পরেরটা দিয়েছিল দেখো যে তুমি বাসে 40 মিনিটে 18 কিমি গেলে বাসে 40 মিনিটে 18 কিমি গেলে বাসের গতিবেগ কত হিসাব করে লেখো। এটা করতে গেলে কি করতে হবে, তাহলে 40 মিনিটে 18 কিমি যাচ্ছে, বাসের গতিবেগ কত, গতিবেগ মানে ঘন্টায় বের করতে বলেছে, ঘন্টায় এটা 40 মিনিটে যাচ্ছে, তাহলে আমরা ঘন্টাটা গতিবেগ যদি ঘন্টায় বের করতে হয় তাহলে 60 মিনিটে 40 মিনিটে 18 কিমি যাচ্ছে, 60 মিনিটে কত যাচ্ছে সেটা বের করলেই হয়ে যাবে, বা গতিবেগের একটু আগে সূত্র পেলে সেটা ধরেও করলেও হয়ে যাবে। তাহলে আমরা সোজাসুজিভাবে উত্তরটা এরকমভাবে লিখতে পারি যে 40 মিনিটে বাসটি 40 মিনিটে
বাসটি যায় কত কিমি? 18 কিমি। 18 কিমি। তাহলে 1 মিনিটে বাসটি যায় 18/40 কিমি। আর ঘন্টায় চেয়েছে, ঘন্টাটা যেহেতু মিনিটে বের করা হচ্ছে, 1 ঘন্টা মানে কি 60 মিনিট। 60 মিনিটে বাসটি যায় 18 গুণিতক 60 নিচে 40 কিমি। তাহলে আমরা যদি কাটাকুটি করি, 4 2 দুগুণে 4, 6 দিয়ে যদি কাটাকুটি 3 দুগুণে 6, 2 দিয়ে যদি কাটাকুটি করি 9 দুগুণে 18, তাহলে সমান কত হবে? 3 9 27। তাহলে 27 কিমি। 27 কিমি। তাহলে আমরা উত্তরটা কি লিখতে পারি? অতএব ওই বাসটির গতিবেগ ঘন্টায় 27 কিমি। এটা লিখলেই হয়ে যাবে। মানে কি 27 কিমি পার ঘন্টা দিতে পারি, ঘন্টায় 27 কিমি দিতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা 60 মিনিটে যেহেতু বের করে নিয়েছি, 60 মিনিট মানে 1 ঘন্টা। পরের প্রশ্ন 3টা কি দিয়েছিল দেখো, তুমি 10 কিমি বেগে সাইকেল চালাও, কত সময়ে তুমি 25 কিমি দূরত্ব অতিক্রম করবে তৈরাশিকের সাহায্যে নির্ণয় করো। এটা করতে গেলে কি করতে হবে দেখো, তাহলে লিখে নিতে হবে তৈরাশিকের সাহায্যে, যে একদিকে লিখে নিতে হবে দূরত্ব ওটা কিমিতে বলেছিল, আর তোমাদের বলেছিল সময়টা কি বলেছিল? সময়টা বলেছিল মিনিটে। তৈরাশিকের নিয়ম অনুযায়ী তাহলে 10 মিনিটে যাচ্ছে, 10 কিলোমিটার দূরত্ব যাচ্ছে 60 মিনিটে, আর 25 কিমি যাবে কততে? এটা হবে তৈরাশিকের নিয়ম অনুযায়ী, এই সিস্টেমটা আনতে হবে তোমাকে। তাহলে এখানে দূরত্বের সঙ্গে আমরা এরকম লিখতে পারি যে এখানে দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক সরল। তাহলে এবার কি হবে? তাহলে 10:25 রাস্তার মধ্যে কী হবে? 60 এটা কিচ্ছু নয়, মানে কি এটা এক্স, তাহলে আমরা ধরে নেব এক্স। এরপর আমরা কি করতে পারি? অতএব সময় লাগবে সমান 25 গুণিতক 60 আর নিচে 10, 10 × x হবে। তাহলে x না নিলেও চলবে এখানে। তাহলে আমরা কি করতে পারি? যদি কাটাকুটি করি, এ হলো, আর 6 25 কত? 150, মানে 150 মিনিট হয়েছে। সমান এটাকে যদি ঘন্টায় পরিণত করি, 60 দিয়ে ভাগ করবে, 60 দিয়ে ভাগ করলে কত হবে? 1 ঘন্টা 30 মিনিট। ভাগটা তোমরা করে নেবে, এটা হবে উত্তর। পরের প্রশ্ন কি ছিল? 180 কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, মানে এত কিমি এত ঘন্টাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে। অর্থাৎ 180 কিমিটাকে কত মিটার হবে আর ঘন্টাটা সমান কত সেকেন্ড হবে সেটা চেয়েছে। তো আমরা যদি এইভাবে নির্ণয় করি, দেখো 4-এর দাগের অঙ্ক দিয়েছিল, 4-এর দাগের অঙ্কটা আমরা কি করব? দেখো আমরা তৈরাশিকের নিয়ম অনুযায়ী আমরা 4-এর দাগে যদি অঙ্কটা এরভাবে করি, 180
কিমি বাই ঘন্টা বলেছিল, মানে পার ঘন্টা মানে কি 180 কিমি পার ঘন্টা। যদি এভাবে লেখা হয় এটা সমান কি বের করতে বলেছে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড এটা কত হবে জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা আমাদের উত্তর লিখতে গেলে কি করতে হবে, 180টাকে যদি মিটার করতে হয়, মিটারে পরিণত করতে গেলে কি হবে, হাজার দিয়ে গুণ করতে হবে। তাহলে 180 গুণিতক 1000, আর ঘন্টাটাকে যদি সেকেন্ডে পরিণত করতে হয় তাহলে 60 গুণ, অর্থাৎ 60 মিনিটে 1 ঘন্টা, তাকে 60 দিয়ে গুণ করলে তবে সেকেন্ড হবে। এবার এটা কাটাকুটি করলে আমরা উত্তরটা পেয়ে যাব, এত মিটার আর এখানে সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড আমরা পেয়ে যাব। তাহলে দেখো কি হবে, উত্তরটা কীরকমভাবে হবে, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। যদি 3 দুগুণে 6 করা হয় তাহলে 5 দুগুণে 10। এবার 3 দিয়ে যদি কাটাকুটি করা হয় 3 × 180 হয়েছে। এবার 6 দিয়ে যদি কাটাকুটি করা হয় 6 × 10 = 60, তাহলে 10 আর 5 থাকছে, তাহলে 10 আর 5 গুণ করলে কত হবে, 50 মিটার পার সেকেন্ড। এটা উত্তর হয়ে গেল। পরের অঙ্কটা কি দিয়েছিল দেখো, 2080 মিটার পার মিনিট থেকে কিমি পার ঘন্টায় পরিণত করতে বলেছে। তাহলে 2080 মিটার পার মিনিট থেকে কিমি পার ঘন্টায় পরিণত করতে, তাহলে আমরা কি করব, 4 দাগের অঙ্কটা লিখে নেব। 4 দাগের 2 করতে দিয়েছে, তোমরা এভাবে লিখতে পারো যে 2080 মিটার পার মিনিট, এটা থেকে কিমি পার ঘন্টায় পরিণত করতে বলেছে, কিমি পার ঘন্টা। এটা যদি করতে হয় আমরা কি করতে হবে, যদি 2080টাকে কিমিতে পরিণত করতে হয় 1000 দিয়ে ভাগ করতে হবে, হলো। আর যদি মিনিটে ঘন্টায় পরিণত করতে হয় 60 দিয়ে ভাগ করতে হবে। 1 মিনিট মানে 1 মিনিট, তাকে 60 দিয়ে ভাগ করলেই হবে। তাহলে সমান আমরা কি হবে, 2080 বাই 1000 ইন্টু, এটা যদি এর সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাহলে এটা গুণের সম্পর্ক ছিল, এটা ভাগের সম্পর্ক হয়ে যাবে, উল্টে যাবে, 60/1। তাহলে কাটাকুটি করলে কি হবে, 0 0 একটা কাটবে, এই একটা 0 এই একটা 0 কেটে গেল। এবার 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এটা যদি করা হয় তাহলে আমরা এরকম করতে পারি যে 3-এর সঙ্গে 208-এর গুণ করলে হচ্ছে 3 8 24, 24-এর 4 হাতে 2, 0 আছে, 24ই বসে যাচ্ছে, আর 3 দুগুণে 6 মানে 624/5 সমান কত হবে, সমান এখানে যদি লিখে দিই ভাগ করলে তোমাদের এটা দাঁড়াবে 124 হবে, মানে 124.8 কিমি পার ঘন্টা। এটা হবে উত্তর, 108 কিমি পার ঘন্টা এটা হয়ে যাবে। এটা ভাগ করে দেখে নেবে, এটাই উত্তর হবে, আমি করে দিয়েছি। পরের অঙ্কটা কী বলেছিল দেখো, ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময় অতিক্রম করবে। এখানে বলেছে কিমি, এখানে বলেছে মিটার, মানে কিমি, এখানের কিমিটাকেও আমরা মিটারে পরিণত করে নিতে হবে, তবে আমরা পুরোটাকে পাবো। আর একটা ট্রেন যেহেতু একটা সেতুকে অতিক্রম করছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য দুটো যোগ করলে তবে একটা নির্দিষ্ট পাওয়া মানে মানে আমাদের জায়গাটা পাওয়া যাবে যে কতটা সময় লাগবে ওই সেতুটাকে অতিক্রম করতে। যেমন কি একটা যখন পোস্টারকে অতিক্রম করবে একটা যে কোনো জিনিস, তখন সে তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই হয়ে যাচ্ছে,
বা সেই রাস্তাটা গেলেই হয়ে যাচ্ছে। কিন্তু একটা যখন সেতু পার করছে, ট্রেনটাকে নিজের জায়গাটাও অতিক্রম করতে হচ্ছে, প্লাস সেতুর দৈর্ঘ্যটাকেও অতিক্রম করতে হচ্ছে। সেতুর দৈর্ঘ্য যা 90 মিটার, আর ট্রেনের দৈর্ঘ্য যা, দুটো যোগ করে দুটো দৈর্ঘ্যকে অতিক্রম করলেই তবে কিন্তু পিওর কত সময় লাগবে এই দূরত্বটা 90 মিটার দূরত্বও অতিক্রম বের করতে হবে, আর 110 মিটার, অর্থাৎ দুটো যোগ করে যদি আমরা বের করে নিই যে কত সময় লাগবে, তাহলে ট্রেনটা পিওর এখান থেকে এখানে যেতে কত সময় লাগবে সেটা তবে আমরা বুঝতে পারবো। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে 5-এর দাগের উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি যে দূরত্ব কিমিতে দিয়েছে, আমরা মিটারে পরিণত করে নেব, কেননা মিটারে ট্রেনের আর সেতুর মিটারে যেহেতু বলেছে। আর সময়টা ঘন্টায় বলে দিয়েছিল প্রথমে গতিবেগটা, কিন্তু আমরা সেকেন্ডে পরিণত করে নেব, কেননা বলে দিয়েছে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে দেখো, তাহলে দূরত্বটা কত বলেছিল? 72 কিমি। 72 কিমিটাকে যদি আমরা ঘন্টায় মিটারে পরিণত করি, 1000 দিয়ে গুণ করতে হবে। আর সময় 1 ঘন্টায় 72 কিমি বলেছিল, তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা। এটাকে যদি সেকেন্ডে পরিণত করতে যাই, 60 দিয়ে গুণ করতে হবে। তারপর কি বলেছে যে 110 মিটার সেতুর দৈর্ঘ্য আর 110 মিটার ট্রেন আর 90 মিটার সেতুর দৈর্ঘ্য সমান 200 মিটার। এটা যাবে কত সময়, এটা চেয়েছে। তো আমরা এখানে লিখে নিতে পারি যে এখানে দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্কটি সরল হয়েছে। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে 72, তোমরা এটাকে 72 ইন্টু 1000 72,000 করে নিতে পারো, 60 গুণ 60 সমান 3600 সেকেন্ড করে নিতে পারো। আমি এটাকে সুবিধার জন্য এরকমভাবেই রেখেছি, কাটাকুটি সুবিধার জন্য। দেখো তাহলে কি লিখবো, 72 গুণিতক 1000 মিটার যায় 60 গুণিতক 60 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে কততে? 60 গুণিতক 60 সেকেন্ডে, নিচে বাই 72 গুণিতক 1000 হলো। এবার 200 মিটার কততে যাবে? দেখো 200 মিটার যায়, কেননা ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য এর আগেই বলেছি যে দুটোই অতিক্রম করলে তবে হবে। তাহলে কি বলেছে, 60 গুণিতক 60 নিচে 72 গুণিতক 1000, উপরে কত হবে? 200। এটা কাটাকুটি সুবিধার জন্য 3টে শূন্য আছে, দেখো 1 2, এখানে 3টে শূন্য আছে, তো 1 2 3, আর এখানে 3টে শূন্য কেটে দেবো, 1 2 3, 3টে শূন্য হয়ে গেল। এবার যদি 2 দিয়ে কাটাকুটি করি, 36 দুগুণে 72 আর 30 দুগুণে 60, 6 দিয়ে যদি কাটাকুটি করি 6 6 36। এবার 6 দিয়ে যদি এখানে কাটাকুটি করি 5 6 30 হয়েছে। তাহলে এখানে 5 পড়ে থাকছে, আর এ হচ্ছে 2, তাহলে কতবার হচ্ছে? 10, তাহলে সমান 10 সেকেন্ড। 10 সেকেন্ড। তাহলে আমরা উত্তরটা কি লিখতে পারি? অতএব 90 মিটার দীর্ঘ সেতুকে অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 10 সেকেন্ড। এই হলো উত্তর। তো আজকে যে কটা প্রশ্ন দেওয়া ছিল সব কটা নিয়ে আলোচনা করা হলো।
তো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরবর্তীকালে ভিডিওগুলো তোমাদের পেতে সুবিধা হয়। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।